সুপ্রিয় দর্শক শ্রোতা, টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগতম। শুভ সকাল। আজকে আমাদের দুইজন নতুন অতিথি এসেছে। একজন হচ্ছেন ভারাই কামাল আর একজন হচ্ছে নলা আলমগীর। বরাবরের মতোই আজকে আমাদের আলোচনায় থাকছে ভোটের রাজনীতি, হিন্দু সম্প্রদায় কাদেরকে ভোট দিবেন এবং ডাকসুতে বেলা 12টায় চাঁদাবাজদের প্রদর্শনী, গাড়িতে আগুন, এরপরে নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য টিপস। প্রথমে আমি শুরু করব 2003 সালের পরে গতকালকেই প্রথম আমি তারেক রহমানকে দেখলাম এবং সাথে জাইমা রহমানকে। গতকাল আমি বাসা থেকে বের হতেই জাস্টিস শাহাবুদ্দিন পার্কের সামনে দেখলাম বেশ কিছু বিডিআর গাড়ি এবং একটি বোম ডিসপোজেবল গাড়ি। তো আমি কৌতূহলবশত ভিতরে প্রবেশ করলাম এবং আমি দেখলাম যে সেখানে একটি টক শো অনুষ্ঠিত হবে, যেটা কিনা করবে তারেক রহমান কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। তাদের মানে একটা থিং ছিল, যেটা ছিল আমারই ভাবনা বাংলাদেশ। তো আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তারেক রহমান দেরিতে আসবে জেনে আমি আবার চলে গেলাম। যখন দুপুর 2টার দিকে আমি আবার ওই রাস্তা থেকে ফিরতেছিলাম, দেখলাম যে তারেক রহমান সাহেব এসছেন এবং ওনার গাড়ি আমার সামনেই ছিল। তখনই আমি তারেক রহমান এবং জাইমা রহমানকে দেখলাম। 2003 সালে আমি তাকে দেখেছিলাম মগবাজার বিশাল সেন্টার মার্কেটে। তারেক রহমান সাহেব ওখানে নিয়মিত পাঞ্জাবি কিনতে আসতেন। এরপরে আর আমার ওনাকে দেখা হয়নি টিভিতে ছাড়া। এবং গতকালকেই প্রথম আমি জাইমা রহমানকে দেখলাম। একটু দুঃখের বিষয় হচ্ছে আমি টক শোটা দেখতে পারি নাই, ওটা উন্মুক্ত ছিল, কারণ আমার মেয়ে তখন কলেজ ছুটি হয়েছে এবং সে ওখানে দাঁড়াতে চাচ্ছিল না। আমি তাড়াতাড়ি তখন বাসায় চলে আসি। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। আমরা মূল আলোচনায় ফিরে আসি। আজকে যেটা সবচেয়ে বেশি চাঞ্চল্যকর খবর আজকে দিনে, সেটা হচ্ছে ডাকসুতে বেলা 12টায় চাঁদাবাজদের প্রদর্শনী করা হবে, অর্থাৎ স্ক্রিনে দেখা হবে কারা ঢাকা ইউনিভার্সিটিতে বা আশেপাশে এলাকায় চাঁদাবাজি করে। এ ব্যাপারে সাংবাদিকবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। আমিও সেখানে একটা দাওয়াত পেয়েছি, হয়তো যেতে পারি। এবার আমরা আলোচনা করব যে এবার ভোটে হিন্দু সম্প্রদায় ভাইরা কাদেরকে ভোট দিবেন। এরকম একটি ভিডিও ক্লিপস আমার কাছে এসেছে। আমি এখন ভিডিও ক্লিপসটা দেখাবো, এরপরে আমি প্রশ্নটা জানতে চাবো এ ব্যাপারে ভারাই কামালের কাছে, যে ভারাই কামাল, তুমি বলো যে হিন্দু সম্প্রদায় ভাইরা কেন দীর্ঘদিন পর এ ধরনের কথা বলছে। চলো আগে ভিডিও ক্লিপসটা দেখে আসি। বিএমপি তো ফ্যামিলি কার্ড দিবে। প্রচুর বিএমপি আর আওয়ামী লীগের গোষ্ঠী। আমার দরকার নেই, আমার ভালো লাগছে আপনাকে, আমরা এটাই আমি বুঝি। আমি ভালো জানি, আমি এটাই জানি, আর আরটা ভালো জানি না। আমার নাম পিওলাল ভক্ত, গ্রাম মিলিশিয়া, থানা ভোলা, জেলা ভোলা। সারা জীবন আপনারা কিসে ভোট দিয়ে এসেছেন? আওয়ামী লীগে। আজকে জন্মদিনে আওয়ামী লীগ, আমরা জন্মদিনে আওয়ামী লীগ। আমি মুসলমান জানি, হিন্দু জন্মদিনে আওয়ামী লীগ। এবার কিসে ভোট দিবেন? দাঁড়িপাল্লা, ইনশাল্লাহ। দাঁড়িপাল্লায় কেন ভোট দিবেন? আমাদের ভারাই কামাল, তুমি তো দেখলে যে হিন্দু সম্প্রদায় ভাই বলছে যে আমরা জন্মের পর থেকেই আওয়ামী লীগ করি, কিন্তু এবছর আমরা আওয়ামী লীগে ভোট দিব না, আমার ভালো লাগে দাঁড়িপাল্লা, আমি দাঁড়িপাল্লায় ভোট দেব। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে যে কেন তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়ে এলো ভোট দেওয়ার জন্য? রাজনৈতিক পছন্দ একটি ব্যক্তিগত ব্যাপার। কোনো দল বা প্রতীককে বেছে নেওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন রাজনৈতিক মতাদর্শ, প্রার্থীর যোগ্যতা, দলের গতকর্ষের কাজকর্ম বা ভবিষ্যতের পরিকল্পনা। এই বিষয়ে কারো ব্যক্তিগত মতামতকে সম্মান জানানো উচিত। তুমি ঠিকই বলেছ, কারণ এরা হয়তো পূর্বের যে
দেশ চালানোটা দেখেছে সেটা হয়তো তাদের আর পছন্দ হচ্ছে না, বিদায় তারা এবার চাচ্ছে যে নতুন কাউকে, এবং দেশের বেশিরভাগ জনগণই সেটা চাচ্ছে আমার মনে হয়। এবার আমার প্রশ্ন নলা আলমগীরের কাছে। নলা আলমগীর, তুমি আমাকে বলো যে এবছর কেন হিন্দু সম্প্রদায় ভাইরা কেন আগে যাদেরকে ভোট দিত, মানে তারা বলছে তারা জন্মের পর থেকেই একটা দল করে আসছে এবং এবছর চাচ্ছে তারা আর এভাবে মানে একচেটিয়া ভোট না দিতে, মানে নতুন কিছু চাচ্ছে, তারা চাচ্ছে এবার দাঁড়িপাল্লায় ভোট দিবে। তুমি তো শুনলে যে একজন হিন্দু ভাই, যার নাম কি না প্রিয়রঞ্জন ভক্ত, তার ওনার বাড়ি সম্ভবত চরফেশন ভোলাতে, উনি বলছে এই কথাটা। তুমি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটা কোশ্চেন করি। আগে তো তুমি প্রায় শুক্রবারে ছবি দিতে, যে তুমি খাওয়ার দাওয়ার ছবি, তো ইদানিংকাল তুমি কোনো ছবি দিচ্ছ না, আমি জানি না কেন দিচ্ছ না। এবং তুমি তো নলা পছন্দ করো, আমি জানি যে তুমি গরুর নলা পছন্দ করো, যেটা কিনা কেউ মারা গেলেও তুমি সেদিন নলা খেয়ে উৎসব করো। আমি জানি না তুমি কেন এসব দিচ্ছ না, আমার ধারণা তুমি কি 14 শিখের ভিতরে কিনা, যাই হোক সেটা পরের কথা। আমি চলো আগে একটা ভিডিও ক্লিপ দেখি, তারপর তোমার উত্তরটা নিব। বুকে দেখতেছি যে বিএনপির, অথচ বলতে কিছু ভোট দিবে নলা আলমগীর, তুমি তো শুনলে যে একজন একটু মনে হয় প্রতিবন্ধী টাইপের কিনা আমি জানি না, উনি বলছে যে উনি ভোট দিবে দাঁড়িপাল্লা এবং উনি মিছিল করছে। এ ব্যাপারে তুমি কি কিছু বলতে পারো আমাকে, কেন এবার এই যে হিন্দু সম্প্রদায় বা যারা প্রতিবন্ধী, এরা তো একটু ফ্রেস্তার মতো, কারণ এরা অনেক কিছুই বোঝে না, তো এরা কেন সবাই এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাচ্ছে, বলো প্লিজ। এটা আসলে একটা জটিল বিষয়, কারণ অনেক সময় প্রতিবন্ধী সম্প্রদায়ের লোকেরা নানা কারণে ভোটে অংশগ্রহণ করে থাকেন। তারা হয়তো বিশেষ সুবিধা বা সাহায্যের প্রত্যাশা করেন, অথবা তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আস্থাভাজন হতে পারেন। আবার কিছু সময় সমাজের মধ্যে সচেতনতা বা শিক্ষা অভাবের কারণে এমনটা হয়। তবে এটা বোঝার জন্য আরো গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার কথা। এরা আসলে সাহায্যের আশায় না, সাহায্যের আশায় করলে তো এরা যখন কোনো কার্ডের অফার পায় যে তুমি কার্ড দিয়ে টাকা তুলতে পারবে, কার্ড দিয়ে এটা কিনতে পারবে, সেই কার্ডের দিকে না যেয়ে তারা কেন, যারা কোনো অফারই দেয়নি, মানে কোনো প্রতিশ্রুতি দেয়নি আমরা কার্ড দিব টাকা দিব, তারপরও তাদেরকে ভোট দিবে, এ বিষয়ে আমার মনে হয় তোমার একটু আরেকটু পড়াশোনা করা দরকার। এখন আমরা চলে যাব পরবর্তী আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার হাসনাত আবদুল্লাহ একটি কথা বলছে যে 45 জন ঋণ খেলাফি এবার সংসদে যাওয়ার জন্য ভোট করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির হয়ে। তারা যে কি ওখানে মানে ওনারা নির্বাচিত হয়ে আবার কি সেই ঋণ খেলাপি, মানে আবার রেনু করে, মানে 13,000 কোটি টাকার রেনু করে 26,000 কোটি টাকা বানাবে, এই জন্যই কি তারা নির্বাচন করছে? এরকম একটা কোশ্চেন উনি করেছে, যার উত্তর হয়তো যাদেরকে করেছে তাদের দায়িত্বশীলরা হয়তো এটার উত্তর দিবে। আমি আশা করি সেই উত্তরটা আমি দেখতে পারবো। এখন আমি কোশ্চেন করব ভারাই কামালের কাছে। ভারাই কামাল, তুমি বলো যে আমাদের জ্যাকব মিল্টন, যে কিনা বাংলার বাঘ নামে খ্যাত আমেরিকান প্রবাসী, উনি বাংলাদেশে যখনই ক্রাইসিস মুভমেন্ট আসে তখনই উনি ইউএস স্টেট ডিপার্টমেন্টে যেয়ে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলে। এবং আমরা দেখেছি 5ই আগস্টের সময় উনি বলতে গেলে প্রতিদিনই সেই স্টেট ডিপার্টমেন্টে যে প্রশ্নোত্তর পর্ব, সেখানে উনি প্রতিদিনই প্রশ্ন করেছেন বাংলাদেশের পক্ষ হয়ে, মানে বাংলাদেশে এই যে মানুষগুলি মারা যাচ্ছে, বেগম জিয়াকে আটকিয়ে রাখা হয়েছে এবং প্রতিদিন যে এখানে অন্যায় হচ্ছে, এটা প্রতিদিনই উনি কোশ্চেন করতেন, যেটা আমরা টিভিতে দেখতাম। সেই জ্যাকব মিল্টন ভাই একটি ভিডিও দিয়েছে যে একজন ছাত্রনেতা যে কিনা গাড়িতে আগুন দিয়ে তারপরে চলে যাচ্ছে, উনি ভিডিওটা দিয়েছে। তো এই আগুন সন্ত্রাস, এটা মানে এই ব্যাপারে আমি তোমাকে কোশ্চেন করব যে আগুন সন্ত্রাস করে যদি কেউ জেলে যায়,
তাহলে কি সেটা রাজনৈতিক জেলে হবে? মানে এটা কি রাজনৈতিক জেল? না তো সে অপরাধ করেছে, অর্থাৎ সে আগুন সন্ত্রাস করেছে, এই জন্য একটা মানুষের মৃত্যু হইতে পারে। এই গাড়িটা পুড়ে যাওয়ার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে, কারণ ওই গাড়িটাই ছিল তার আয়ের উৎস। সেই গাড়িটা পোড়াই দিচ্ছে এবং সেই কারণেই হয়তো সে জেলে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সব নেতারা নাকি ত্যাগী নেতা, মানে তারা অনেক কষ্ট করেছে, জেল কেটেছে। আসলে ব্যাপারটা কি তুমি একটু বলো তো। আচ্ছা চলো আমরা ভিডিওটা দেখে আসি। ভাড়ায় কামাল, তুমি তো দেখলে যে এই ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে যে একজন কয়েকজন মিলে একটা গাড়িতে আগুন দিচ্ছে এবং এই গাড়িটা হয়তো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু যার গাড়ি সে তো নিঃস্ব হয়ে গেল এবং এই নিঃস্ব হয়ে যাওয়ার কারণে সে তো পথে বসে গেল, তার ফ্যামিলি নিয়ে সে চলতে পারতেছিল না এবং এই কারণেই হয়তো ওই লোকগুলি জেল খেটেছে। তো সেই জেল খাটাটা কি আসলে এটা কি কোনো মানে ত্যাগ হলো, না মানুষের ক্ষতি করলো আগুন দিয়ে? এ ব্যাপারে তুমি বলো তো। ভিডিওতে বর্ণিত ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এভাবে গাড়ি পুড়িয়ে মানুষের ক্ষতি করা কখনোই কোনো ত্যাগ হতে পারে না। এটি বরং একটি বড় ধরনের ক্ষতি, যা একটি পরিবারকে পথে বসিয়ে দিতে পারে। যারা এই ধরনের কাজ করেছে তাদের আইনানুগ বিচার হওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, এই ব্যাপারে আমিও তোমার সাথে একমত। যারা এই ধরনের কাজ করে তাদের বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত তাদেরও, যারা ঋণ খেলাফি এবং যারা ওই যে নির্বাচন কমিশনের মধ্যে ঢুকে যে প্রতিপক্ষকে বলে ব্লাডি বাস্টার, তাদেরও বিচার হওয়া উচিত। কারণ এরা ঋণ খেলাফি, এরা দেশের জন্য কিছু করবে না, এরা বরঞ্চ নির্বাচিত হয়ে আবারও সেই একই কাজ করবে, অর্থাৎ ঋণ নিয়ে সরকারকে ফাঁকি দিবে, যেটা সাফার করতে হবে সাধারণ মানুষদের। যাই হোক, এবার আমরা নিয়মিত স্বাস্থ্য টিপসে চলে যাব। এবারের আমাদের নিয়মিত স্বাস্থ্য টিপস। আজকে আমাদের স্বাস্থ্য টিপ হলো টেস্টোস্টেরন বুস্টার। মানে টেস্টোস্টেরন বুস্টার তৈরি করার জন্য আমাদের একটি খাবার আছে, যেটা কিনা তৈরি করতে হয় 4টা মুরগির ডিমের কুসুম অথবা হাঁসের ডিমের কুসুম, এবং এর সাথে দিতে হবে 1 চামচ ঘি এবং 1 চামচ কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল, যেটা কিনা খাবারের তেল। আর সাথে থাকবে কাকা বা মাকা মিশ্রিত 1 চামচ পাউডার। এগুলি একত্রে করে তারপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে দেন এটা আমরা খাবো। এটা তাদেরই জন্য যাদের একটু পুরুষত্ব বা এই জাতীয় দুর্বলতা আছে, তারাই এটা খেতে পারবে। এবং এটা খেতে পারবে শুধু ওই দিন খাওয়ার পরে সে আর ভাত খেতে পারবে না, ওইটাই তার একটা মেইল, ওইটাই একটা খাবার। তো এটা খেলে আপনার দুর্বলতা থাকলে সেটা কেটে যাবে। যারা হয়তো ভয় পাচ্ছেন রাতের বেলা, তাদের জন্য এই টেস্টোস্টেরন বুস্টারটা খুবই কার্যকর এবং এটা পরীক্ষিত। তো এই ব্যাপারে আমি জানতে চাবো ভাড়ায় কামালের কাছে এবং নলা আলমগীরের কাছে। নলা আলমগীর তো একটু দেখি জিম টিম করে, শক্তিশালী। তোমরা একটু আমাকে বলো যে এর উপকারিতা কি এবং খেলে এর বৈজ্ঞানিক প্রমাণটা বা কী, বা এটা খেলে কাদের খাওয়া উচিত? টেস্টোস্টেরন বুস্টার সাধারণত যাদের টেস্টোস্টেরন মাত্রা কম তাদের উপকার করতে পারে। পুরুষত্বে দুর্বলতা দেখা দিলে এই ধরনের বুস্টার গ্রহণ করা যেতে পারে। ডিমের কুসুম, নারকেল তেল, কোকো পাউডার এবং ঘিয়ের মিশ্রণ প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করতে পারে। তবে এটি কত বয়সীরা খেতে পারবে তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার উপর। মনে রাখবেন, কোনো কিছু গ্রহণ করার আগে অবশ্যই একজন স্বাস্থ্য পেশাদারের পরামর্শ নেওয়া উচিত। শুধু মনে রাখবেন, আমি মেডিকেলস পরামর্শ দিতে পারি না এবং আপনার সর্বসময় একজন স্বাস্থ্য পেশাদারের পরামর্শ নেওয়া। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার কথা। তুমি অবশ্যই একটা সুন্দর একটা পয়েন্ট ধরেছো যে এটা স্বাস্থ্য
অর্থাৎ যারা মেডিকেল ডক্টরের কাছে থেকে এই পরামর্শটা নেওয়া উচিত। আপনি নিজে নিজে কখনো খাবেন না, কারণ এটা খেলে দ্রুত আপনার প্রেশার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার এটা মানে ক্ষতি করতে পারে, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। তো নিশ্চয়ই একজন ডাক্তারের পরামর্শই আপনি এটা নেবেন এবং খাবেন, এবং এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, এটাই আমার ধারণা। যাই হোক, আজকে দর্শক মণ্ডলী, আজকে আমাদের পর্ব এখনই শেষ হতে যাচ্ছে। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।